হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমাকে একটু সময় দিবেন। আর অলরেডি আমাদের যে কোর্সের বিষয় সেটা হয়তো মোটামুটিভাবে আমরা জানিয়ে দিয়েছি, মানে শেয়ার করে দিয়েছি বিষয়টা। জি, হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। গ্রুপে পোস্ট করা হয়েছে, দেখবেন। আমি একটু শেয়ার করে দেওয়ার জন্য সময় নিচ্ছি আর কি। ঠিক আছে, আমাকে একটু সময় দিবেন। আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আমার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাবেন। কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা জি জানাবেন। সবাই একটু একটু করে জয়েন করছে। আমি একটু শেয়ার করে দিচ্ছি আর কি, আর 1 মিনিট এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরোজা আলম আন্নি, জি। আপনি কেমন আছেন আসলে? তো আপনারা সবাই, আশা রাখি আপনাদের সব কিছু ঠিকঠাক আছে। অল ক্লিয়ার। শাখাওয়াত হোসেন, থ্যাংক ইউ। এটাই জানতে চাচ্ছিলাম আর কি। আমার প্রায় শেষ, আর 1 মিনিট, জাস্ট 1 মিনিট নেব আর। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে সব শেষ করে দিচ্ছি, তারপরে হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অলরেডি ঘেমে গেছি আজকে আসলে। সব কিছু করে দিয়ে তারপর হচ্ছে আপনার মানে চেষ্টা করেছি যাতে নয়েজ কম হয়, এর জন্য সব কিছু লাগিয়ে দিয়েছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আজকের আলোচনা আমরা আস্তে আস্তে শুরু করতে পারি নাকি? জি, শুরু করা যায়। আর যাই হোক, আমাদের আজকের যে ক্লাস নাম্বার হচ্ছে আপনার 6 নম্বর ক্লাস। আজকের যে আলোচনা, এই আলোচনাটা একদম টোটালি হচ্ছে প্রিলিকেন্দ্রিক, একদমই প্রিলিকেন্দ্রিক। আমরা আজকে দুটো জিনিস আলোচনা করব, প্রিলিকেন্দ্রিক, কিন্তু এখান থেকে জানার আছে, বোঝার আছে। আসলে জানার তো শেষ নেই, কিন্তু তারপরও আমাদের প্রিলিতে প্রশ্ন হয়েছিল, হ্যাঁ, তাই আমরা এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। যে জায়গাটা থেকে আসলে প্রশ্ন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, যে জায়গাগুলোতে কনফিউশন সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, সময় নষ্ট না করি, যেহেতু আজকের টপিকটা পুরোটাই প্রিলিকেন্দ্রিক। হ্যাঁ, এই কারণেই হয়তো সময়টা কম। তো আমাদের প্রথম আলোচনা হচ্ছে, আজকের প্রথম টপিকটা সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্ত ইতিহাস আসলে এক কথা, এখানে বিগ ব্যাং থিওরি সম্পর্কে একটু ধারণা নেব। এই টপিকটা আমাদের সিলেবাসের যে জায়গায় আছে সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানে।
আর আমরা আজকে যে কোর্স আউটলাইন আপনাদেরকে দিলাম, প্রিলি আর লিখিতর কম্বাইন্ড যে আসলে কোর্সের, সেখানে এটা আমরা রেখেছি আধুনিক ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনায় বেশ কিছু টপিক আমাদের এই জায়গাটা থেকে পড়তে হয়। এখানেই একটা জিনিস হচ্ছে পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। তো আধুনিক বিজ্ঞানের যে অংশটা, সেখানে আধুনিক ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা এই নাম সরাসরি উল্লেখ নেই, মানে এই টপিকটা আমরা এর মধ্যে ফেলতে পারি ক্যাটাগরি করে। আমরা আমাদের কোর্স আউটলাইনে যে কোর্স আমরা অফার করেছি সেখানে এই টপিকটা এখানে রেখেছি আর কি। এখানে বেশ কিছু টপিক আছে, তার মধ্যে 2টা টপিক আজকে আমরা আলোচনা করব, পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। তার আগে যেহেতু ভূগোলের সামান্য অংশ বিজ্ঞানের মধ্যে আছে, যদিও বলা যায় ভূগোল তো বিজ্ঞানেরই অংশ আসলে, আর আমাদের বিসিএস প্রিলিতে তো ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা এই যে টোটাল যে টপিকটা, এটার উপর তো 10 মার্কস বরাদ্দ আমরা জানি। তা এখন যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞানে কোন কোন জিনিসগুলো আছে। বিজ্ঞানে আসলে ভূগোলে যা পড়বেন তার একটু ছিটে ফোটা বলা যায় আসলে কিছু টপিক, যেমন পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, জোয়ার ভাটা, এইসব জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে হবে, টর্নেডো সম্পর্কে জানতে হবে। তা আমরা আমাদের আলোচনা শুরুর আগে আপনাকে যদি প্রশ্ন করি যে ভূগোলটা কি, ঠিক আছে, একদম মনে করবেন যে এই জিনিসটা মানে সিলি হয়ে যায় যে আমি আপনাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করলাম, টপিকের নাম নিশ্চয়ই লেখা হয়েছে, আমি মুছে দিচ্ছি, যে ভূগোলটা আসলে কি, এটা কি আবার প্রশ্ন করার একটা হলো কিনা, যে কেন ভূগোলটা কি আসলে এটা প্রশ্ন করলাম। আসলে খুব সিম্পল জিনিস, চাইলে তো অনেকভাবে আমরা এই যে ভূগোলকে, হ্যাঁ, আমরা চাইলে ভূগোলকে অনেকভাবে হচ্ছে সংজ্ঞায়িত করতে পারি আসলে। তো আমি জাস্ট একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করব। এখান থেকে 2টো প্রশ্নের উত্তর আমাদের বিজ্ঞানের জন্য দরকার, ইভেন ভূগোলেও কাজে লাগতে পারে। যেমন আমরা যদি একটা বিষয় দেখি, আসলে ভূগোলের সামগ্রিক যে আলোচনা পৃথিবীকে কেন্দ্র করে, আসলে এখানে যে 2টা বিশেষ সম্প্রদায় আমরা দেখে থাকি আসলে, সেটা হচ্ছে এক জীব সম্প্রদায় এবং আরেকটা হচ্ছে এই যে আমাদের চারপাশের পরিবেশ বা প্রকৃতি, এর মধ্যে জড় উপাদান, জীব উপাদান। হ্যাঁ, তো এখন একটা বিষয় আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে 2টা দল, এই 2টা দলের মধ্যে এক দল যখন শক্তি হারায় তখন আরেক দল সেই শক্তি লাভ করে, আবার ওই দল শক্তি হারালে আরেক দল লাভ করবে। মানে এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। এই যে এদের মধ্যে যে সম্পর্ক আছে, সম্পর্কের কিছু নিশ্চয়ই বিষয় আছে, কিছু বিষয় থাকে আসলে যে কোন কোন সেক্টরগুলো নিয়ে আসলে আলোচনা হবে, এই সম্পর্ক আসলে কোন কোন জিনিসকে কেন্দ্র করে। তবে ভূগোলের বেলায় এখানে শর্ত হচ্ছে 2টা শর্ত। কি সেই শর্ত? এদের মধ্যকার যে সম্পর্কগুলো অবশ্যই কোনো একটা নির্দিষ্ট স্থানের বেলা আলোচনা করতে হবে। তাহলে আলোচনাটা হতে হবে একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে, আর অবশ্যই এমন না যে সারা জীবনের বিষয়, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা পর্যবেক্ষণ করব। তাহলে শর্ত হচ্ছে 2টা, সময় আর হচ্ছে স্থান। সম্পর্ক কার কার মধ্যে? জীব আর প্রকৃতির মধ্যে। তাহলে আমরা যদি ভূগোলকে একদম খুব সাধারণভাবে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায় ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কসূচক বিষয়সমূহ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলে? ভূগোল। আবার বলছি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায় ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কসূচক বিষয়সমূহ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা কি বলছি? ভূগোল। তাহলে আমরা এই জায়গাটাই, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে আমরা একটু লিখে নিব। তা আমি এই জায়গায় একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপর আমরা একটা সাধারণ সংজ্ঞা এটা দাঁড় করানোর চেষ্টা করছি। তাহলে একটু খেয়াল করবেন, আমরা বলছি যে কোনো নির্দিষ্ট
সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানে জীব সম্প্রদায় ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কসূচক বিষয়সমূহ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। তাহলে আমরা একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করালাম, খুবই সাধারণ একটা সংজ্ঞা, ঠিক আছে। আপনারা যারা আবার ভূগোলবিদ আছেন তারা আমার উপর রাগও করতে পারেন যে আমরা আমাদের মতো করে সংজ্ঞায়িত করতে পারেন। আমি জাস্ট মানে একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করালাম, সহজ সরল একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করলাম। এখানে শর্ত কি পেলাম? নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান, এটা হচ্ছে আমাদের শর্ত ভূগোলের আলোচনা। আর ভূগোলের মধ্যে আসলে কাদের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়? জীব সম্প্রদায় আর প্রকৃতি, এদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনার বিষয়গুলো আসলে বিজ্ঞানের যে শাখায় আছে তাকে আমরা বলছি ভূগোল বা জিওগ্রাফি। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এখান থেকে দুটো জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটো জিনিস ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন করে এই ভূগোলের জনক কে, খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় আসে এবং আমরা সবাই জানি। বলেন তো ভূগোলের জনক কে? দেখি তো, একটু বলেন তো দেখি যে ভূগোলের জনকটা আসলে কে? ম্যাক্সিমামই সঠিক উত্তর দিতে পারবেন আশা রাখি। জি, আমি একটু মোবাইলে চেক করছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ভূগোলের যে জনক তিনি হচ্ছেন ইরাতো, বা উচ্চারণটা যেভাবে করেন আসলে ইরাতোস্থেনিস বা উচ্চারণটা এরিতোস্থেনিস। মাধ্যমিকের বইয়ে বোধহয় ইরাতোস্থেনিসই লেখা, আসলে উচ্চারণটা এরিতোস্থেনিস। একজন গ্রিক দার্শনিক ছিলেন। যদি প্রশ্ন করে ভূগোলের জনককে, তাহলে অবশ্যই ইরাতোস্থেনিস, গ্রিক দার্শনিক। কিন্তু প্রশ্নটা যদি করে যে আধুনিক ভূগোলের জনককে, আধুনিক ভূগোলের জনক যদি প্রশ্ন করে, তাহলে এই জায়গায় আমরা দুইজনের নাম পাবো, আসলে দুইজনকে পাবো। দুইজনই জার্মান আবহাওয়াবিদ ছিলেন, মানে জার্মান বিজ্ঞানী বলা যায়। আর একজনের নাম হচ্ছে, দুইটা প্রশ্ন কিন্তু সেম না, একটা হচ্ছে ভূগোলের জনক আর একটা হচ্ছে ভূগোলের আধুনিক ভূগোলের জনক। যদি প্রশ্ন করে আধুনিক ভূগোলের জনক, তাহলে ইরাতোস্থেনিস অ্যান্সার করা যাবে না। যে দুইজনের নাম বলছি তাদের মধ্যে যে কোনো একজনের নাম থাকতে পারে। একজনের নাম হচ্ছে আলেকজান্ডার। অনেকে মনে করতে পারেন আলেকজান্ডার বোধহয় আলেকজান্ডার ফ্লেমিং, যিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। বাংলাদেশেও কিন্তু একজন আলেকজান্ডার ছিলেন, যে মনে পড়ে কিনা ম্যাডাম ফুলি ছবির মধ্যে ছিল না যে আলেকজান্ডার বো? এটা কি আলেকজান্ডার সেই বো হবে? কারাতে জানতো ম্যাডাম ফুলি ছবির মধ্যে। উনি হচ্ছেন আলেকজান্ডার ভন হ্যাম্বোলডট। আলেকজান্ডার ভন হ্যাম্বোলডট। আর আরেকজন হচ্ছেন কার্ল রিটার। এই দুইজনকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। দুইজনই জার্মান নাগরিক ছিলেন। ওয়ালাইকুম আসসালাম। নেট প্রবলেম হচ্ছে আমার এখানে। তো নেট প্রবলেম নেই, স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ার। আমি তো দুইটা ডিভাইস দিয়ে চেক করছি।
আমার এখানে ভাই নেট প্রবলেম নেই, হয়তো তোমার ওইদিকে থাকতে পারে। তাহলে আমি আবার বলছি, ভূগোলের জনক যদি বলে ইরাটোস্থেনিস, আধুনিক ভূগোলের জনক বলে দুজনের মধ্যে যে কোনো একজনের নাম থাকতে পারে। একজন হচ্ছেন আলেকজান্ডার ভন হ্যাম্বোল্ডট, আরেকজন হচ্ছেন কার্ল রিটার। ভূগোলের একটা সাধারণ সংজ্ঞা আমরা দাঁড় করালাম এবং ভূগোলের যে জনক সেটা আমরা জেনে নিলাম। এখন আমাদের মূল টপিকে আমরা চলে যাব, সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাসে। তা আপনারা এতটুকু লেখা হয়েছে কিনা, বা স্ক্রিনশট যদি নিতে হয় তাহলে নিয়ে নিন প্লিজ, আমাকে একটু জানান যে এতটুকু লেখা হয়েছে কিনা। তাহলে একবার ওকে লিখবেন প্লিজ। একবার ওকে লিখবেন। ওকে লিখলে আমি পরের অংশটুকুর মধ্যে চলে যাব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মুছে দিচ্ছি। আসলে আমরা যেটা করি, বিগ ব্যাং থিওরিটা বা পৃথিবী সৃষ্টির ইতিহাসটা একদম আসলে মূল ঘটনার ভিতরে চলে যাই। আসলে মূল ঘটনায় যাওয়ার আগে আমি মনে করি যে আসলে যে জিনিসটা আসলে জানা উচিত বা যে জায়গাটা থেকে শুরু করা উচিত, সেটা হচ্ছে সময়ের যাত্রাটা আসলে শুরু হলো কোন জায়গা থেকে। সময় আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে সময় সৃষ্টি হওয়ার পূর্ববর্তী অবস্থা, পূর্ববর্তী অবস্থা যখন সময় সৃষ্টি হয়নি বা এই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, আর যখন থেকে সময়টা সৃষ্টি হলো মানে সময়ের যাত্রা শুরু হলো পরবর্তী অবস্থা বা যাত্রা শুরুর অবস্থা। আগে বলি, তারপর আমি সবগুলো তথ্য লেখাই দিব, একটার পর একটা সব লেখাই দিব। আগে আমরা একটু মনোযোগ দিয়ে বুঝি, তারপর আমি লেখাই দিব প্লিজ। হ্যাঁ, তারপর যে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে সময় সৃষ্টি হওয়ার পূর্ববর্তী অবস্থা এবং আরেকটা হচ্ছে সময় সৃষ্টি যেখান থেকে হলো সে যাত্রা শুরুর অবস্থা বা পরবর্তী অবস্থা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে যখন সময়ের কোনো অস্তিত্ব ছিল না, সেই জিনিসটাকে আসলে কি বলা হবে? যখন সময় ছিল না, আসলে যখন সময়ের কোনো অস্তিত্ব ছিল না সেই অবস্থাটাকে বলা হয় টাইম জিরো। তাহলে টাইম জিরো বলতে আমরা সেই জিনিসটাকে বুঝবো যে সময় আসলে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে আসলে সময়ের যাত্রা শুরু হয়েছে, এটা বোঝানো হচ্ছে। সময়ের যাত্রাটা শুরু হয়েছে যে ঘটনা থেকে, সেটা যদি আমরা একটু দেখি, সেই ঘটনাটার নাম হচ্ছে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ সময়ের যাত্রা যে ঘটনা থেকে শুরু, সেই ঘটনাটার নাম দিয়েছি আমরা মহাবিস্ফোরণ। এখন প্রশ্ন হলো, এই মহাবিস্ফোরণটা কোথায় সংঘটিত হয়েছে? এই মহাবিস্ফোরণটা যে জায়গাটাতে মানে ঘটেছিল সেটা ছিল অতি ক্ষুদ্র ছোট্ট একটা কণা। যেমন এটাকে দেখতে অনেকটা আমরা বলতে পারি যে শস্য দানা বা বীজ দানার মতো দেখতে, শস্য দানা বা বীজ দানার মতো দেখতে। এরকম একটা দানা, এই দানাটার মধ্যে মহাবিস্ফোরণ নামক ঘটনা সংঘটিত ছিল কিভাবে? এই দানাটার মধ্যে ধীরে ধীরে সময়ের সাথে সাথে, মানে এখন বোঝানোর জন্য বলছি আর কি, তাপ এবং চাপ বৃদ্ধিজনিত কারণে একটা সময় পরে গিয়ে তার মধ্যে এই মহাবিস্ফোরণ নামক ঘটনাটা সংঘটিত হয়। আর এই যে ছোট্ট যে পার্টিকল বা কণাটা বা শস্যদানা বা বীজদানার মতো দেখতে যে জিনিসটা, এটার নামই আমরা দিয়েছি মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার। তাহলে এই যে শস্যদানার মতো বা বীজদানার মতো দেখতে যে জিনিসটা আসলে বলা হচ্ছে, এর মধ্যে ধীরে ধীরে তাপ এবং চাপ বৃদ্ধিজনিত কারণে তার মধ্যে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার নাম হচ্ছে থপ করে ফেটে উঠে সেটা হচ্ছে মহাবিস্ফোরণ। আর এই মহাবিস্ফোরণ থেকে যার যাত্রা শুরু সেটা হচ্ছে সময়। তাহলে মহাবিস্ফোরণ যে ঘটনাটা, এর পূর্বে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, মানে ওইটার ব্যাপারে আমরা বলছি এর পূর্বে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, যাকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? টাইম জিরো দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি যে সময়ের যাত্রা শুরু হয়েছে মহাবিস্ফোরণ নামক ঘটনা থেকে? এর পূর্বে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, যাকে বলা হচ্ছে কি টাইম জিরো।
এখন প্রশ্ন হলো মহাবিস্ফোরণ কোথায় সংঘটিত হয়েছে? মাইক্রোস্ফিয়ারে। মাইক্রোস্ফিয়ারটা দেখতে কেমন? শস্যদানা বা বীজদানার মতো বা ডিম্বাকার। এর মধ্যে ধীরে ধীরে তাপ ও চাপ বৃদ্ধিজনিত কারণে এই ঘটনাটা ঘটেছিল। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, এখান থেকে কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু জানতে পারছি। আরেকটা প্রশ্ন টাইমলাইন নিয়ে প্রশ্ন হতে পারে। টাইমলাইনটা কেমন? সেটা হচ্ছে এই যে শস্যদানার মধ্যে বা বীজদানার মধ্যে বা বলছি মাইক্রোস্ফিয়ারের মধ্যে মহাবিস্ফোরণ নামক ঘটনাটা সংঘটিত হলো, সেটা কখন? আজ থেকে কত বছর আগে, বা কখন এই ঘটনাটা সংঘটিত হয়েছিল? এই ব্যাপারে যেটা বলা হচ্ছে যে আজ থেকে প্রায় 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে 1700 কোটি বছর পূর্বে মহাবিস্ফোরণ নামক ঘটনাটা সংঘটিত হয়েছিল। তাহলে প্রশ্ন এখানে কয়েক ধরনের হতে পারে। সময়ের যাত্রা শুরু হয়েছে মহাবিস্ফোরণ থেকে। কোথায় সংঘটিত হয়েছিল মহাবিস্ফোরণ? মাইক্রোস্ফিয়ারে। আজ থেকে কত কোটি বছর পূর্বে মহাবিস্ফোরণ সংঘটিত হয়? 1500 থেকে 1700 কোটি। মহাবিস্ফোরণের পূর্বে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, যাকে আমরা বলছি টাইম জিরো। মাইক্রোস্ফিয়ার দেখতে কেমন? শস্যদানা বা বীজদানার মতো। যখন এই যে মহাবিস্ফোরণটা হলো, সব কিছু ছড়িয়ে পড়তেছিল, তখনই সৃষ্টি হলো শত শত কোটি কোটি নক্ষত্র। আর আমরা জানি প্রতিটা নক্ষত্রের একটা নিজস্ব জগৎ আছে। নক্ষত্রগুলোর এই জগতের যে সমষ্টি, এই সমষ্টিটাকে আমরা চাইলে বলতে পারি মহাবিশ্ব। নক্ষত্রগুলোর জগতের সমষ্টিকে বলছি মহাবিশ্ব। স্বাভাবিকভাবে এই মহাবিশ্বের ক্ষুদ্র খণ্ডিত একটা অংশের নাম আমরা দিয়েছি গ্যালাক্সি। গ্যালাক্সি একটা কমন নাম। এক একটা গ্যালাক্সির এক এক ধরনের নাম থাকতে পারে। সব গ্যালাক্সির নাম কি আমাদের জানতে হবে? না। আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করছি, অর্থাৎ আমরা যে সৌরজগতে অবস্থান করছি, এই সৌরজগৎটা যে গ্যালাক্সিতে অবস্থান করছে তার নাম কি? গ্যালাক্সিগুলোর মধ্যে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। একটু দুষ্টুমি করে মাঝে মধ্যে বলি, আসলে ছোটবেলায় সত্যি আমি এটা ভাবতাম। সেটা হচ্ছে ওয়ে ধরে নিতাম যে রাস্তা, যখন আসলে জ্ঞানের পরিধি অনেক কম ছিল। একটা রাস্তা মিল্কি ওয়ে ভেবে নিতাম, এই রাস্তায় গেলে হয়তো দুধ পাবো। কিন্তু বাস্তবে কি এটা হয়? পরবর্তীতে এটার একটা নাম দেখলাম, সেটা হচ্ছে আকাশ গঙ্গা, যেটা একটা ছায়াপথের নাম। আসলে এই ছায়াপথের মধ্যে, মানে এই গ্যালাক্সির মধ্যে আসলে আমাদের সৌরজগৎ অবস্থান করছে। সৌরজগৎ যে কোথায় অবস্থান করছে? তাহলে মিল্কি ওয়ের মধ্যে। আর এই সৌরজগতের মধ্যে একটা, মানে যাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি? সূর্য। সূর্যকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। আর এই সৌরজগতের মধ্যে একটা আদর্শ গ্রহের নামই হচ্ছে কি? পৃথিবী। এখন আমার কথাটা হলো, এই পৃথিবী মহাবিস্ফোরণ সংঘটিত হওয়ার সাথে সাথেই কি সৃষ্টি হয়ে গিয়েছে? বা এই যে আজকের যে পৃথিবী, এটা এই রূপে আসতেও তো একটা সময় লেগেছে, ঠিক না? আসলে মহাবিস্ফোরণ শুরু হয়েছে 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে। আর এই মহাবিস্ফোরণ নামক ঘটনার পর আমাদের যে পৃথিবীর সৃষ্টি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে কখন? 450 থেকে 460 কোটি বছর পূর্বে। তাহলে অপশনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে 450 কোটি বছর, বাট রেঞ্জটা এখানে আমরা বলছি যে 450 থেকে 460 কোটি বছর পূর্বে। কিসের সৃষ্টি হয়েছে? পৃথিবীর। পৃথিবীর যখন সৃষ্টি হয়, সাথে সাথে কি প্রাণের বা জীবনের সৃষ্টি হয়েছে? না। পৃথিবীর যখন সৃষ্টি হয়েছে, পৃথিবীর প্রথম দিকে একটা উত্তপ্ত গোলক পিণ্ড ছিল, এটা তো আমরা জানি। দেখেন, পৃথিবীকে আমরা বলছি একটা আদর্শ গ্রহ। গ্রহ হওয়ার ন্যূনতম পূর্ব শর্ত হচ্ছে তার মধ্যে একটা ঘূর্ণায়ন থাকতে হবে। ঘূর্ণায়ন, নিজস্ব একটা ঘূর্ণায়ন থাকতে হবে। যেমন আমরা যেটা জানি যে সৌরজগতে আগে গ্রহ ছিল 9টা, প্লুটোকে বাদ দেওয়া হয়েছে, এখন বর্তমানে হচ্ছে 8টা। প্লুটোকে যে বাদ দেওয়া হলো, যে কয়টা কারণে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে একটা কারণ ছিল আগে এটাকে পর্যবেক্ষণ করলে দেখা যেত তার নিজস্ব ঘূর্ণায়ন ছিল, কিন্তু এখন এর মধ্যে আর নিজস্ব ঘূর্ণায়ন দেখা যায় না, পর্যবেক্ষণ করা যায় না। তো গ্রহ হওয়ার ন্যূনতম একটা পূর্ব শর্ত হচ্ছে তার নিজস্ব একটা ঘূর্ণায়ন গতি থাকতে হবে, ঘূর্ণায়ন থাকতে হবে। তাহলে পৃথিবীর একটা ঘূর্ণায়ন আছে, পৃথিবী একটা আদর্শ গ্রহ, এবং যখন এটা সৃষ্টি হয় তখন একটা উত্তপ্ত গোলকপিণ্ড ছিল, এবং ঘুরতে 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 সে লাগাতার এই উত্তপ্ত গোলকপিণ্ড থেকে তাপ বিকিরণ করতে করতে ছেড়ে দিতে দিতে একটা পর্যায়ে সে যখন ধীরে ধীরে শীতল হতে থাকে,
তখন তার মধ্যে বায়ুমণ্ডল সৃষ্টির সময় একজন বিজ্ঞানী বলছেন, অনেক বিজ্ঞানী পৃথিবীতে কিভাবে জীবনের সৃষ্টি হলো এটা নিয়ে অনেক ধরনের মতবাদ দিয়েছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য বা কাছাকাছি যে মতবাদ যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ওপারিন। ওপারিন নামক একজন বিজ্ঞানী, উনি রাশিয়ার একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। ওনার মতে যে পৃথিবী যখন উত্তপ্ত গোলকপিণ্ড ছিল, লাগাতার ঘূর্ণয়নের মাধ্যমে তাপ বিকিরণ করতে করতে যখন সে শীতল হতে নেয়, তার মধ্যে 4 ধরনের গ্যাসের পরিমাণ প্রধানত ছিল: হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সায়ানাইড। এই 4 ধরনের গ্যাসের পরিমাণ প্রধানত বেশি ছিল এবং এরা মিলে প্রথম যে উপাদানটা তৈরি করে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর আমরা জানি অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে যে জিনিসটা গঠন করে সেটা হচ্ছে প্রোটিন। একটা কোষ, তার বাইরের তো আবরণ থাকবেই, মাস্ট বি। জীবদের গঠন ও কার্যকরী যদি একক হয় কোষ, আর এই কোষের বাইরের আবরণ কখনোই প্রোটিন ছাড়া গঠিত হবে না। প্রোটিন যদি না থাকে কোষের বাইরের আবরণ থাকবে না। কোষের বাইরের আবরণ নেই, তাহলে কি কোষের অস্তিত্ব থাকবে? কোষের অস্তিত্ব যদি না থাকে, কোষ জীবদের গঠন ও কার্যকরী একক যদি হয়, কোষ নেই, তাহলে কি কোনো জীবন থাকবে? না। তাহলে এই জায়গায় হচ্ছে বিষয়টা। তাহলে যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওপারিনের মতে আসলে এইভাবেই একটা পর্যায়ে গিয়ে, পৃথিবী সৃষ্টির পর একটা পর্যায়ে গিয়ে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। আর এই পৃথিবীতে প্রাণের যে সৃষ্টি, এই প্রাণের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 100 কোটি বছর পূর্বে। তাহলে পৃথিবীর সৃষ্টি হচ্ছে 450 কোটি বছর পূর্বে, পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে 100 কোটি বছর পূর্বে। আর যে ঘটনার মধ্য দিয়ে আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টি, আমরা বলছি আধুনিক পৃথিবী, এই আধুনিক পৃথিবীর সৃষ্টি হয়েছে যে ঘটনার মধ্য দিয়ে, তার নাম হচ্ছে বিবর্তন। তাহলে বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক পৃথিবীর সৃষ্টি। যদিও এটা নিয়ে মত দ্বিমত আছে, বাট আমরা ওই জায়গায় যাব না, ধর্মের সাথে কনফ্লিক্টের যে বিষয়টা সেই জায়গাটায় যাব না, জাস্ট আমরা একটা ইনফরমেশন নেওয়ার জন্য বলছি। তাহলে দেখুন, ছোট্ট একটা শস্য দানা যেখানে মহাবিস্ফোরণ সংগঠিত হওয়ার পর এই যে শত শত কোটি কোটি নক্ষত্র জন্ম নিল এবং একটা পর্যায়ে গিয়ে পৃথিবীর সৃষ্টি হলো, একটা পর্যায়ে গিয়ে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হলো এবং বিবর্তনের মধ্য দিয়ে আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টি হলো। এই যে মাইক্রোস্ফিয়ারের মহাবিস্ফোরণ নামক যে ঘটনা, এই ঘটনা থেকে আজকের আধুনিক পৃথিবী সৃষ্টির ধারাবাহিক আলোচনাটাকে আসলে আমরা বলছি পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস, আর যাকে আমরা নাম দিয়েছি বিগ ব্যাং থিওরি। তাহলে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি আপনার, যে মাইক্রোস্ফিয়ারের মহাবিস্ফোরণ থেকে আজকের আধুনিক পৃথিবী সৃষ্টির ধারাবাহিক আলোচনা যে তত্ত্বের মধ্যে করা হয় তাকেই কি বলা হয়? বিগ ব্যাং থিওরি। তাহলে এবার বলুন, পৃথিবী সৃষ্টির ইতিহাস যে সংক্ষিপ্ত যে ধারণাটা, বিগ ব্যাং থিওরির যে সংক্ষিপ্ত ধারণাটা, সেটার ব্যাপারে কিছু আইডিয়া পাওয়া গেল কিনা? এরপর এই বিষয়গুলো আমি লিখিয়ে দিব। প্লিজ একটু জানান যে এই জিনিসটা বোঝা গেল কিনা, ক্লিয়ার হলো কিনা, একটু জানাবেন। এইটার ডেপথ কিন্তু অনেক। আসলে আপনারা যদি বলেন যে আমি একজন জ্যোতির্বিজ্ঞানীর মতো আরও ডেপথের কিছু বোঝাবো কিনা, বিষয়টা হচ্ছে ওগুলো আমাদের লাগবে না। আর আমি একজন জ্যোতির্বিজ্ঞানীও না, বাট যতটুকু দরকার আমি সেটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ একটু জানাবেন। একজন আচ্ছা, একজন বলেছে হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে ফাইন। আমি তাহলে এবার একটু মুছে দিচ্ছি। কারো যদি স্ক্রিনশট লাগে তাহলে একটু নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আমাকে একবার ওকে বলেন, স্ক্রিনশট নিয়ে একবার ওকে বলেন, তারপর আমি এই জিনিসটা পুরোটা নোট করিয়ে দিচ্ছি জিনিসটা, এবং এখান থেকে কোন কোন ইনফরমেশনগুলো লাগবে সেটা আমি বলে দিচ্ছি। প্লিজ একবার ওকে বললে আমি জাস্ট এটাই করে নিব। হ্যাঁ, একবার আমাকে জাস্ট একটু জানান। না, ওই যুগ সম্পর্কে আমাদের আসলে এখানে লাগবে না। ঠিক আছে? ওই যে এরা সম্পর্কে, যুগ সম্পর্কে জানতে যাচ্ছেন না, ওইগুলো আমাদের আপাতত লাগবে না। ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, আমি মুছে দিচ্ছি। এবার আসুন,
লিখব আমরা, সেটা হচ্ছে আজ থেকে প্রায় বিগ ব্যাং থিওরি সম্পর্কে 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে, 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে মাইক্রোস্ফিয়ারে মহা বিস্ফোরণ নামক ঘটনা সংঘটিত হয়। মহাবিস্ফোরণ নামক ঘটনা সংঘটিত হয়। তাহলে আজ থেকে প্রায় 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে মাইক্রোস্ফিয়ারে মহাবিস্ফোরণ নামক ঘটনা সংঘটিত হয়। সময়ের প্রেক্ষাপটে আজ থেকে প্রায় 450 থেকে 460, এখানে স্টার দিয়ে রাখলাম এই কারণ হচ্ছে এটা পরীক্ষায় কিন্তু এসেছিল। প্রায় 450 থেকে 460 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়। এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 100 কোটি বছর পূর্বে। 100 কোটি বছর পূর্বে যা বিবর্তনের মধ্য দিয়ে আজকের আধুনিক পৃথিবীতে রূপ লাভ করে। আধুনিক পৃথিবীতে পৃথিবীতে রূপ লাভ করে। আধুনিক পৃথিবীতে রূপ লাভ করে। আচ্ছা, তাহলে আমরা বলছি মাইক্রোস্ফিয়ারের মহাবিস্ফোরণ নামক ঘটনা থেকে আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টির এই ধারাবাহিক আলোচনা যে তত্ত্বের মধ্যে করা হয় তাকেই বিগ ব্যাং থিওরি বলে। তাহলে আমরা সর্বশেষে লিখতে পারি মাইক্রোস্ফিয়ারে মহা বিস্ফোরণ নামক ঘটনা থেকে আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টির ধারাবাহিক আলোচনা যে তত্ত্বের মধ্যে করা হয় তাকে বিগ ব্যাং থিওরি বলে। তাহলে আবার বলছে আজ থেকে প্রায় 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে মাইক্রোস্ফিয়ারে মহাবিস্ফোরণ নামক ঘটনা সংঘটিত হয় এবং সময়ের প্রেক্ষাপটে 460 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আর এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 100 কোটি বছর পূর্বে,
বিবর্তন নামক ঘটনার মধ্য দিয়ে আধুনিক পৃথিবীর সৃষ্টি। আর এই মাইক্রোস্ফিয়ারের মহাবিস্ফোরণ থেকে আজকের আধুনিক পৃথিবীর সৃষ্টির ঘটনাকে আমরা বলছি, তত্ত্বকে আমরা বলছি বিগ ব্যাং থিওরি। আচ্ছা, তাহলে এই যে সাইদ তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মানুষ, হ্যাঁ, ও তো ইভলিউশনের থিওরি সম্পর্কে অনেক কিছু বলে দিল। তো এখন যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, তাহলে এই যে এখান থেকে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা নিয়ে নিতে পারি। আধুনিক পৃথিবীর সৃষ্টি বিবর্তনের মধ্য দিয়ে, পৃথিবীতে প্রাণের সৃষ্টি 100 কোটি বছর পূর্বে, পৃথিবীর সৃষ্টি হচ্ছে 450 কোটি বছর পূর্বে, মহাবিস্ফোরণ ঘটেছিল মাইক্রোস্ফিয়ারে 1500 থেকে 1700 কোটি বছর পূর্বে। এতটুকু লেখা হয়েছে কিনা প্লিজ একটু জানাবেন। এতটুকু লিখেছেন কিনা আমাকে একটু জানাবেন। লেখাটা হয়ে গেলে আমি একটু দেখে নিচ্ছি যে এতটুকু লেখা আপনাদের হয়েছে কিনা। হ্যাঁ, যে কোনো একজন আমাকে একটু ওকে বললে আমি এটা মুছে দিয়ে এরপরের যে তথ্যগুলো দরকার সেগুলো আমি একটু বলে দেব। জি স্যার, থ্যাংক ইউ, আমি মুছে দিচ্ছি। তো এবার আমরা কিছু কিছু তথ্য এবার লিখে নেব। ডান। নাম্বার 1, মাইক্রোস্ফিয়ার, নিচে নিচে একটা একটা করে তথ্য লিখব। মাইক্রোস্ফিয়ার দেখতে অনেকটা শস্য দানা বা বীজ দানার মতো। 3টা কনফিউজিং কোশ্চেন নিয়ে আলোচনা করব একটু পরে, বা অনেক সময় অপশনে ডিম্বাকারও থাকতে পারে। আচ্ছা, নাম্বার 2, ঠিক আছে, সেটা হচ্ছে মহাবিস্ফোরণ থেকে সময়ের যাত্রা শুরু। সময়ের যাত্রা শুরু। মহাবিস্ফোরণের পূর্বে সময়ের কোনো অস্তিত্ব ছিল না। সময়ের কোনো অস্তিত্ব ছিল না, যাকে টাইম জিরো বলে। যাকে টাইম জিরো বলে। আচ্ছা, নাম্বার 4, এই যে শত শত কোটি কোটি নক্ষত্রের জন্ম হলো যে ঘটনার থেকে, সেটা হচ্ছে কি? মহাবিস্ফোরণ। তাহলে কি আমরা বলতে পারি জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে? মহাবিস্ফোরণ থেকে। তাহলে লিখে রাখেন, জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয় মহাবিস্ফোরণ থেকে। দুইটা প্রশ্ন করব এখানে, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের জনক সম্পর্কিত। প্রশ্ন হতে পারে জ্যোতির্বিজ্ঞানের জনক কে? আর আরেকটা প্রশ্ন হলো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কে? জ্যোতির্বিজ্ঞানের জনক আর হচ্ছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক।
তো যদি প্রশ্ন করে জ্যোতির্বিজ্ঞানের জনক, তাহলে এটা হবে হিপারকাস। হিপারকাসকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানের জনক। আর যদি বলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, তাহলে হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি। তাহলে প্রশ্ন যদি করে জ্যোতির্বিজ্ঞানের জনককে, হিপারকাস। যদি প্রশ্ন করে জ্যোতির্বিজ্ঞানের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনককে, তাহলে আমরা বলবো গ্যালিলিও গ্যালিলি। তাহলে বেশ কয়েকটা ইনফরমেশন আমরা এই জায়গাটা থেকে নিয়ে নিলাম। প্লিজ একটু জানাবেন যে এই ইনফরমেশনগুলো লেখা হয়েছে কিনা। এই ইনফরমেশনগুলো লেখা হয়েছে কিনা প্লিজ জানাবেন। হ্যাঁ, তাহলে আমরা বললাম যে মাইক্রোস্ফিয়ার দেখতে অনেকটা শস্যদানা বীজদানার মতো। মহাবিস্ফোরণ নামক ঘটনা থেকে সময়ের যাত্রা শুরু। মহাবিস্ফোরণের পূর্বে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, যাকে আমরা বলছি টাইম জিরো। জ্যোতির্বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে মহাবিস্ফোরণ থেকে। জ্যোতির্বিজ্ঞানের জনক বলছি হিপারকাসকে। জ্যোতির্বিজ্ঞানের আধুনিক জনক বলছি, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলছি। আচ্ছা, ডান, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, মুছে দিচ্ছি। এর পরে তথ্যে যাবো আর কি। হ্যাঁ, তো এখন আমরা 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের, বিগ ব্যাং থিওরির সূচনাকারীকে, সূচনাকারী বা প্রথম ধারণা প্রদানকারী। আসলে যে প্রথম ইন্ধনটা দেয় আসলে। নাম্বার 2, বিগ ব্যাং থিওরির সূচনাকারী, বিগ ব্যাং থিওরির প্রবর্তক বা প্রথম বর্ণনাকারী। আর 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরির ব্যাখ্যাকারক। বিগ ব্যাং থিওরির ব্যাখ্যাকারক। তাহলে একটা হচ্ছে ব্যাখ্যাকারক, প্রবর্তক, সূচনাকারী। 1, 2, 3 বলেন তো দেখি কোনটার উত্তর কি হবে প্লিজ দেখি। 1, 2, 3 এই 3টার মধ্যে ব্যাখ্যাকারক, প্রবর্তক, সূচনাকারী, কোনটার উত্তর কি হবে? 1, 2, 3 দিয়ে দিছি, আপনাদের কাছে যেটা মনে হয় সেটা লিখতে পারেন 1, 2, 3 দিয়ে। হ্যাঁ, আচ্ছা, একজন একটা লিখছে, সে হচ্ছে রাজু। রাজু লিখেছে দুই হচ্ছে ল্যামেটর। আচ্ছা, রাজু লিখেছে। আর আর কেউ কিছু বলছে না? না, তা আমরা সবাই পারি, তাহলে সবাই পারি, কিন্তু কেউ বলতে যাচ্ছে না আসলে। 3 জুনায়েদ আহমেদ, থ্যাংক ইউ। স্টিফেন হকিং। আচ্ছা, আমাদের এখানে 3টা প্রশ্ন, ঠিক আছে। এই সূচনাকারীর যে ঘটনাটা, এটা আসলে মূলত একটা উক্তি দিয়ে শুরু হয়েছিল, একটা উক্তি। এই উক্তিটা ছিল 1920 সালের দিকে। একজন আমেরিকার সায়েন্টিস্ট, জ্যোতির্বিজ্ঞানী, তিনি বলেন এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বটা সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে।
মহাবিশ্বটা সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে, এই কথাটা তিনি বলেন। আর এটাই আসলে প্রথম ইন্ধন যোগায়, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে ক্ষুধা বাড়িয়ে দেয়। তো এই যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে ক্ষুধাটা বাড়িয়ে দিল, এর জন্য তাকে আমরা বলছি যে তিনি হচ্ছেন বিগ ব্যাং তত্ত্বের সূচনাকারী বা প্রথম ধারণা প্রদানকারী। তার নাম হচ্ছে এডউইন হাবল। বিজ্ঞানী এডউইন হাবলকে আমরা বলি যে বিগ ব্যাং তত্ত্বের সূচনাকারী বা ধারণা প্রদানকারী। তার কোন উক্তিটা? মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, এই উক্তিটা করেছিলেন এডউইন হাবল। যদি প্রবর্তক বলি, এই যে একটু আগে আমরা বিগ ব্যাং থিওরিটা একদম সংক্ষিপ্ত ধারণা নিলাম, মাইক্রোস্ফিয়ারের মহাবিস্ফোরণ থেকে আজকের আধুনিক পৃথিবী সৃষ্টির একদম সংক্ষিপ্ত একটা টাইমলাইন দেখলাম। এই সংক্ষিপ্ত একটা বর্ণনা যিনি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন জর্জ ল্যামেটার। বেলজিয়ামের নাগরিক ছিলেন জর্জ ল্যামেটার। তো এই যে জর্জ ল্যামেটার 1927 সালের দিকে এই ধারণাটা দেন, এইটার বর্ণনাটা করেন আসলে। এই কারণে তাকে আমরা বলছি বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক। আর এর জন্য কিন্তু তিনি পদার্থবিজ্ঞানে 1938 সালে নোবেল প্রাইজ পান। তো প্রশ্ন করতে পারে, বিগ ব্যাং তত্ত্বের উপর গবেষণা করে সর্বপ্রথম নোবেল প্রাইজ কে পান? জর্জ ল্যামেটার বা জি ল্যামেটার সংক্ষেপে আমরা বলি। কত সালে? 1938 সালে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আর উনি এই বিগ ব্যাং থিওরির যে সংক্ষিপ্ত বর্ণনাটা, সংক্ষিপ্ত পুরোপুরি না, সম্পূর্ণ না, সংক্ষিপ্ত যে বর্ণনাটা দিয়েছিলেন সেটা হচ্ছে 1927 সালে। আর এই ব্যাখ্যাকারক হিসেবে যাকে আমরা ধরে নিই, তিনি তার জীবনের 28টা বছর সময় এর পেছনে ব্যয় করে দিয়েছেন। নাম হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং এটা লেখা শুরু করেছিলেন 1960 সালের দিকে। তাহলে 28 বছর সময়, তার মানে কত? 1988-তে উনি এই লেখাটা শেষ করেছেন। মূলত ওনার জন্ম কিন্তু হচ্ছে ইউকেতে, আর উনি নাগরিকত্ব যেটা গ্রহণ করেছেন সেটা আমরা বলি আমেরিকার। জন্ম হচ্ছে ইউকে। আচ্ছা, তো এখন যে বিষয়টা সম্পর্কে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে স্টিফেন হকিং এই 28 বছর সময় ধরে, দীর্ঘ 28টি বছর সময় ধরে উনি একটা বই লিখেছেন। সেই বইটার নাম হচ্ছে, প্রায় সময় আসে, সেটা হচ্ছে যদি সহজ, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই বইটি কালের সংক্ষিপ্ত ইতিহাস। বইটির লেখক কে? স্টিফেন হকিং। এবং এইখানে উনি বিগ ব্যাং থিওরির প্রতিটা অংশের মানে উনি চেষ্টা করেছেন ব্যাখ্যা দেওয়ার। তো এই কারণে ওনার চাইতে আরও বেশি বর্ধিত বর্ণনা অ্যাড করেছেন, যার কারণে আমরা বলছি, যদি বলে বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যাকারক স্টিফেন হকিং, যদি বলে প্রবর্তক জর্জ ল্যামেটার, যদি বলে সূচনাকারী এডউইন হাবল। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এই জিনিসটা প্লিজ? যদি ক্লিয়ার হয় তাহলে বলবেন ওপেন ইনফ্লেশন থিওরির জনককে? ওপেন ইনফ্লেশন থিওরি, এটা বলতে কি মুদ্রাস্ফীতি বোঝাবো এখন? ওপেন ইনফ্লেশন থিওরির জনক, ওপেন ইনফ্লেশন থিওরির জনককে? জুনায়েদ আহমেদ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলেন তো ওপেন ইনফ্লেশন থিওরির জনককে? 4 নম্বর একটা শেষ এই জায়গা থেকে প্রশ্নটা দিলাম, সেটা হচ্ছে ওপেন ইনফ্লেশন থিওরি। এই ওপেন ইনফ্লেশন থিওরির জনক মনে রাখবো একটা বিষয়, এই ওপেন ইনফ্লেশন থিওরি কাকে বলা হয়? এডউইন হাবল বলছেন মহাবিশ্ব সময়ের সাথে সম্প্রসারিত হচ্ছে। স্টিফেন হকিং বলছেন মহাবিশ্ব সময়ের সাথে সম্প্রসারিত হচ্ছে, যার কখনোই থামবে না, যার কখনোই থামবে না, সম্প্রসারিত হচ্ছে তো হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় ওপেন ইনফ্লেশন থিওরি বা মুক্ত স্ফীতি তত্ত্ব। মুক্ত স্ফীতি তত্ত্ব, এই মুক্ত স্ফীতি তত্ত্ব ওনার ওই উক্তিটাকে দেওয়া হয়, এবং যে উক্তিটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন স্টিফেন হকিং। এখন আমরা বলতে পারি ওপেন ইনফ্লেশন থিওরি বা মুক্ত স্ফীতি তত্ত্বের যিনি জনক তিনি হচ্ছেন স্টিফেন হকিং।
তাহলে এডুইন হাবল উক্তি করেছেন মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে, আর মহাবিশ্ব সময়ের সাথে সম্প্রসারিত হচ্ছে যা আর কখনোই থামবে না, এই কথাটা বর্ধিত অংশটুকু অ্যাড করেছেন স্টিফেন হকিং। আর ওনার এই উক্তিটাকে একটা থিওরির নাম দেওয়া হয়েছে ওপেন ইনফ্লেশন থিওরি বা মুক্ত স্ফীতি তত্ত্ব, যার জনক হচ্ছেন স্টিফেন হকিং। জি, ধন্যবাদ। তাহলে শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে বারবার বিগ ব্যাং থিওরি কথাটা বলছি, এই বিগ ব্যাং শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? বিগ ব্যাং শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিগ ব্যাং শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন বলেন তো? মনে রাখবেন, এই বিগ ব্যাং শব্দটা সর্বপ্রথম জর্জ ল্যামেটার ব্যবহার করেছেন। জর্জ ল্যামেটার বিগ ব্যাং শব্দটি সর্বপ্রথম জর্জ ল্যামেটার ব্যবহার করেছিলেন। তাহলে আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, বিগ ব্যাং থিওরির সূচনাকারী বা প্রথম ধারণা প্রদানকারী, ইন্ধন প্রদানকারী, তিনি হচ্ছেন এডুইন হাবল, যিনি উক্তিটা করেছিলেন মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। আচ্ছা, বিগ ব্যাং তত্ত্বের প্রথম সংক্ষিপ্ত বর্ণনা যিনি দেন তিনি হচ্ছেন জর্জ ল্যামেটার। 1927 সালের দিকে বেলজিয়ামের একজন জ্যোতির্বিদ ছিলেন এবং এই জন্য পদার্থবিজ্ঞানে তিনি কিন্তু 1938 সালে নোবেল প্রাইজ পান। বিগ ব্যাং শব্দটা উনিই সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। বিগ ব্যাং থিওরির ব্যাখ্যাকারক হিসেবে যাকে আমরা জানি তিনি হচ্ছেন স্টিফেন হকিং। তিনি একটা বই লিখেছেন, নাম হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস। 28 বছর সময় ধরে 1960 সালে লেখা শুরু করেছিলেন, 1988 সালে এটা শেষ করেন। ওনার জন্ম হচ্ছে ইউকে আর নাগরিক ছিলেন হচ্ছে ইউএসএ। এই বইটার মধ্যে উনি একটা উক্তি করেছিলেন, সেটা হচ্ছে এডুইন হাবলের উক্তিটার একটু বর্ধিত অংশ। সেটা হচ্ছে মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে যা আর কখনোই থামবে না। ওই উক্তিটার নাম আমরা দিয়েছি ওপেন ইনফ্লেশন থিওরি। আর সেই ওপেন ইনফ্লেশন থিওরি বা মুক্তস্ফীতি তত্ত্বের যিনি জনক তিনি হচ্ছেন স্টিফেন হকিং। তাহলে প্লিজ একবার বলেন এই জিনিসগুলো একটু ক্লিয়ার কিনা আপনাদের কাছে, মোটামুটিভাবে ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু জানান। যদিও প্রিলির বিষয় তো অনেকের আগ্রহ থাকে না, আসলে প্রিলির বিষয় 2-3টা তথ্য পড়ে নিলেই হয়, আর এমনিতে আপনারা জানেন, নতুন করে জানানোর কিছু নেই আসলে, ঠিক আছে? তা আমি জাস্ট মানে পড়ার ধরনটা দেখাচ্ছি, যখন পড়বেন এইভাবে ছোট ছোট জিনিসগুলো কানেক্ট করে একটু নিজের মতো করে সাজিয়ে নিয়ে বিশ্লেষণ করে পড়লে ইনশাল্লাহ ভালো করা যাবে, মনে থাকবে। কারণ পড়াগুলো কানেক্ট করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মুছে দিচ্ছি। এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা থেকে বিসিএস প্রিলিতে প্রশ্ন হয়েছে। যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কসমিক রে। খুব মজার একটা জিনিস। এটা নিয়ে যে প্রশ্নটা হয়েছে সেটা আমি একটু বলছি। সেটা হচ্ছে এই যে কসমিক রে, এর বাংলাটা আমরা অনেক সময় বলে থাকি মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি। এখন এই জায়গায় একটা বিষয় একটু খেয়াল রাখবো আমরা। এই মহাজাগতিক রশ্মির সম্পর্কে যে বিসিএস প্রিলিতে প্রশ্ন সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মির উপর গবেষণা করে কোন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান? কোন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান মহাজাগতিক রশ্মির উপর গবেষণা করে? তো যাই হোক, ওই প্রশ্নটায় আমরা আসবো, তার আগে এটা সম্পর্কে একটু জেনে নিই। যে বিষয়টা সেটা হচ্ছে মনে রাখবো, আমরা মনে আছে আলোর যে টপিকটা 6 নম্বর মানে একদম এই মাসের 6 তারিখে যে ক্লাসটা করেছিলাম আলো, অনেকে করেছেন অনেকে করেননি, তারা করে নেবেন, ক্লাসগুলো সাজিয়ে রেখেছিলাম আপনাদের জন্য। সেটা হচ্ছে আমরা কোয়ান্টাম একটা তত্ত্ব ছিল, থিওরি ছিল ম্যাক্স প্লাঙ্কের। সেখানে আমরা বলেছিলাম যে আলো যখন কোনো একটা উৎস থেকে বের হয়ে যায়, এই যে চারিদিকে যখন ছড়িয়ে পড়ে, তখন আমরা চাইলে এই যে আলোর চলাচলের যে পথটা সেটাকে যদি বিশ্লেষণ করি অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। এই অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দিয়েছিলাম প্যাকেট বা ফোটন কণা বা কোয়ান্টাম। মনে পড়ে কিনা? আচ্ছা, তাহলে আলো হচ্ছে কণার সমষ্টি, ফোটন কণার সমষ্টি। এখন কসমিক রে হচ্ছে যে আলোক রশ্মিটা, সেও কণার সমষ্টি। তবে এই কণার বৈশিষ্ট্য হচ্ছে 2 ধরনের। এক, এটা হচ্ছে চার্জযুক্ত, এবং এদের যে শক্তি সেটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন। উচ্চ শক্তি সম্পন্ন। তাহলে আমরা কসমিক রের একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করা হতে পারি উচ্চ শক্তি সম্পন্ন চার্জযুক্ত কণার সমষ্টিকে, চার্জযুক্ত কণার
সমষ্টিকে আমরা বলতে পারি মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। তাহলে একটা ছোট করে একটা লাইন আমরা এই জায়গায় লিখে রাখবো, সেটা হচ্ছে আমরা বলতে পারি কসমিক রের সাধারণ একটা সংজ্ঞা, উচ্চ শক্তি সম্পন্ন চার্জ যুক্ত কণার সমষ্টি হচ্ছে কসমিক রে। তাহলে উচ্চ শক্তি সম্পন্ন চার্জযুক্ত কণার সমষ্টি হচ্ছে কসমিক রে। এই জায়গা দুইটা একটু মনে রাখবো, ঠিক আছে? এটা পরে গিয়ে কাজে লাগবে। এই দুইটা জায়গা এই কারণেই মনে রাখবো, এটা পরে গিয়ে আমাদের কাজে লাগবে। বাংলায় আমরা বলছি মহাজাগতিক রশ্মি। এই বিষয়টা সম্পর্কে প্রথম ধারণা কিভাবে পেলাম, বা আমরা জানতে পেলামই বা কিভাবে এটা কি আসলে দেখা যায় বা আছে এর অস্তিত্ব, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। মনে রাখবেন, এই কসমিক রের বৃষ্টি বা বর্ষণ প্রতিনিয়ত আমাদের জীব জগতের উপর পড়তেছে, বাট আমরা কি টের পাই? আমরা তো টের পাই না। কেন পাই না, বা টের পেলেই বা কি ক্ষতি হতে পারত, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে কসমিক রে, এই কসমিক রের সম্পর্কে যে গবেষণাটা, সেটা অনেক আগেই শুরু হয়েছিল। 1909 সালের দিকে একজন জার্মান বিজ্ঞানী, নাম হচ্ছে থিওডোর ওলফ নামে একজন বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী। উনি একটা জিনিস খেয়াল করলেন যে একটা এটা তো আলোক রশ্মি, বিকিরণ। উনি দেখলেন যে এক ধরনের রেডিয়েশন উনি শনাক্ত করলেন, এবং এই রেডিয়েশনটা উনি দেখলেন ভূপৃষ্ঠ থাকা অবস্থায় যা হয় এবং উঁচু কোনো স্থানে তার পরিমাপ করলে যা হয়, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। বাট উনি খুব একটা বেশি এটার গবেষণা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে 1912 সালের দিকে একজন বিজ্ঞানী, নাম হচ্ছে উইলিয়াম ভেক্টর হেস, বিজ্ঞানী উইলিয়াম ভেক্টর হেস, উনি এই গবেষণাটা পরবর্তীতে চালিয়ে যান, এই ধারণাটাকে আরও সমৃদ্ধ করেন। উনি খেয়াল করলেন ভূপৃষ্ঠ থাকা অবস্থায় এই রেডিয়েশনের মান যা, উঁচু স্থানে তার মানের সাথে পার্থক্য আছে, এবং উনি এটার মধ্যে ভ্যারিয়েশনটা খেয়াল করার জন্য দিনের বিভিন্ন সময়, রাতের বিভিন্ন সময়, বিশেষ সময়গুলো, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এইসব সময়গুলোতে উনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অবস্থানে থেকে উনি এই রেডিয়েশনের পরিমাপ করেন, এবং দেখলেন ভূপৃষ্ঠ থাকা অবস্থায় যে মানটা পাওয়া যায় তার মান হচ্ছে কম, আর উঁচু স্থানে মানটা সেটা হচ্ছে বেশি। আসলে রেডিয়েশনের যে বিষয়টা এই জায়গাটায়, যে যত ছড়িয়ে পড়ার সময় সে যত সংঘর্ষে লিপ্ত হবে, তার শক্তি তত কি হবে, কমতে থাকবে, বিভাজিত হতে থাকবে। তাহলে উনি তখন একটা ধারণা করলেন, সেটা হচ্ছে এই যে রেডিয়েশনটা, এই যে কসমিক যে রেটা, এটার উৎপত্তি আসলে ভূপৃষ্ঠের কোনো কিছু না। যদি ভূপৃষ্ঠের কিছু হইতো তাহলে এখানে শক্তি বেশি হইতো, ভূপৃষ্ঠে, উঁচু স্থানে কম হইতো। যেহেতু ভূপৃষ্ঠে কম, উঁচু স্থানে বেশি, তার মানে এর উৎপত্তি নিশ্চয়ই বাইরের কোনো একটা জায়গা থেকে আসতেছে, কিন্তু এর উৎপত্তি পৃথিবী না। পৃথিবী হলে ভূপৃষ্ঠে মান বেশি হতো, ওইখানে কম হইতো। তখন উনি এই ধারণাটা করেন, এবং উনি এই জিনিসটাই আসলে শনাক্ত করে ফেলেছিলেন 1912 সালে। সেটাই ছিল কসমিক রে। এই কসমিক রে সম্পর্কে উনি এটাকে শনাক্ত করে ফেলেন, এবং 1913 সালে এটা উনি প্রকাশ করেন। আর প্রকাশ করার পর 1936 সালে উনি নোবেল প্রাইজ পান এটার উপর গবেষণা করার কারণে। আর এটাই নিয়ে বিসিএস প্রিলিতে প্রশ্ন করেছিল যে কসমিক রে বা মহাজাগতিক রশ্মির উপর গবেষণা করে কোন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান। সেটা হচ্ছে অপশনে ছিল বিজ্ঞানী হেস। বিজ্ঞানী হেস আপনার হচ্ছে এই জিনিসটা ধারণা দিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন, এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু এই কসমিক রের ক্ষতিকর প্রভাব আছে কিনা, বা আমাদের কোনো ক্ষতি করতে পারে কিনা, ঠিক আছে, একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞানীরা কিন্তু এর উৎস আজও পর্যন্ত জানতে পারেনি। এটা জানেন, আজও পর্যন্ত বিজ্ঞানীরা এর উৎস সম্পর্কে কোনো কিছু জানতে পারেনি। তো উৎস সম্পর্কে যে জানতে পারেনি, কেন জানতে পারেনি? ধরেন
আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে ধরেন এখানে দাঁড়িয়ে একটা টর্চ লাইট আমার বুকের উপর মারবেন, আমি যদি কাঞ্চনা না হই মানে ভূত ট্রুত না হই, তাহলে আমার উপর তো আলো এসে পড়বে, আর আমাকে ভেদ করে কি আলোটা যেতে পারবে? পারবে না। তাহলে এখন যে বিষয়টা সম্পর্কে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে আলোটা যে পথে আসতেছে তার বিপরীত পথে গেলেই তো আমি আপনাকে পেয়ে যাব, তাহলে উৎস পেয়ে যাব। স্বাভাবিক, ধরেন এইখান থেকে আলো বের হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়লো, আমি আছি এই জায়গায়, আমি যদি আপনি যে পথে আলো আসলো তার বিপরীত পথে যাই, তাহলে উৎস পেয়ে যাব না? কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমাদের পৃথিবী, কসমিক রেসে ধরে নিলাম এটার উৎস হচ্ছে এই জায়গায়, এখান থেকে চারিদিকে এই কসমিক রে ছড়িয়ে পড়তেছে, চারিদিকে মনে করেন ছড়িয়ে পড়তেছে। সে বলার জন্য বলছি উৎসটা এই জায়গায়। কেন বলছে যে উৎস এখনো জানতে পারেনি? দেখেন কসমিক রের যে খারাপ যে প্রভাবটা, এই প্রভাবটা থেকে সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে রক্ষা করছেন। খারাপ প্রভাব আছে কিনা এটার ব্যাপারে একটু পরেই বলছি। আমাদের জানি আমাদের পৃথিবীর অভ্যন্তরে একটা ভূচুম্বক আছে, ঠিক কিনা? যে ডক্টর গিলবার্ট এইটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন 1600 সালের দিকে, যে পৃথিবীর অভ্যন্তরে বিরাট আকারের একটা চুম্বক আছে। অবশ্যই পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড, চুম্বকীয় ক্ষেত্র আছে, চুম্বকীয় ক্ষেত্রে একটা প্রভাব আছে। তো এই যে কসমিক রেটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে যখনই আমাদের পৃথিবীর অভ্যন্তরে মানে এই চুম্বকীয় স্তরের ক্ষেত্রের মধ্যে চলে আসে, এই চুম্বকীয় ক্ষেত্রটা কি করে? তার দিকটাকে পরিবর্তন করে দেয়, ডিরেকশনটাকে পরিবর্তন করে দেয়। তাহলে সে দেখা যায় ডিরেকশন পরিবর্তন করে দিলে অন্য দিক দিয়ে সে ঢোকার চেষ্টা করবে, অন্য সব দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। তাহলে এদিক দিয়ে সরাসরি ঢুকতে পারতেছে না, সে অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। এখন উৎস হচ্ছে এই জায়গায়, এই দিক দিয়ে যখন ঢুকবে, আপনি যদি এই যে আসলো তার বিপরীতে যদি যান, উৎসকে কি আর খুঁজে পাবেন? কোথায় আছে উৎস, এটা কি খুঁজে পাওয়া যাবে? এই দিক দিয়ে আসলো, তার বিপরীতে যদি যান, তাহলে কি উৎসকে আর পাবেন? পাবেন না। উৎস তো এই জায়গায়, এর উৎস এখনো পর্যন্ত জানতে পারিনি। এই কারণে আমরা বলি এই রশ্মিটা আসে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বের কোন একটা জায়গা থেকে আসে। কসমিক রে যে আসে সেটা হচ্ছে অসীম দূরত্বের কোন একটা জায়গা থেকে আসে, এবং তার দিক পরিবর্তন করে দিচ্ছে কে? পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র। আর এই কারণে আসলে আমরা বলছি যে এর উৎসটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। 1994 সালের দিকের একটা ঘটনা, একদল বিজ্ঞানী কসমিক রের ছোট্ট একটা কণা শনাক্ত করলেন, করে তারা এটাকে গবেষণা করলেন এবং দেখলেন এই ছোট্ট কণাটা মধ্যে যে এনার্জি ছিল, যেটা খালি চোখে দেখা যায় না, ডিভাইসের মাধ্যমে শনাক্ত করেছিলেন, সেটা একটা বাল্বকে 5 ওয়াটের একটা বাল্বকে প্রায় 10 সেকেন্ড সময় পর্যন্ত জ্বালাতে পারে। তখন বিজ্ঞানীরা একটা উক্তি করলেন, যে জিনিসটাকে দেখা যায় না, ডিভাইসের মাধ্যমে আমরা শনাক্ত করলাম, খালি চোখে দেখাই যায় না, তার মধ্যে এই পরিমাণ শক্তি আছে। এটার আকার যদি একটা শস্য দানা, ধানের বীজের মতো হতো, তাহলে পৃথিবীতে যখন এসে আঘাত করত, এক একটা পারমাণবিক বোমার সমান হতো তার শক্তি। তাহলে পারমাণবিক বোমা একটা কণা এসে যখন আঘাত করবে, পারমাণবিক বোমার মতো শক্তি থাকবে, তাহলে পৃথিবীর অস্তিত্ব কি থাকবে? মানব জাতির অস্তিত্ব থাকবে? জীবজগতের অস্তিত্ব থাকবে? কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে রক্ষা করছেন। কিভাবে রক্ষা করছেন? প্রথম কথা হলো উৎস জানি না, এর শক্তিটাও বেশি। আমাদেরকে রক্ষা করছেন, আমাদের আরেকটা রক্ষা কবচ হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। এই যে আমাদের বায়ুমণ্ডল, আমাদের যখনই কসমিক রে দিক পরিবর্তন করে আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন আমাদের বায়ুমণ্ডলের মধ্যে অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। তার সাথে এই কসমিক রেগুলো সংঘর্ষে লিপ্ত হয়ে তারা বিভাজিত হতে থাকে এবং শক্তি ধীরে ধীরে কমতে থাকে। যখন ভূপৃষ্ঠে এসে আঘাত করতে নেয়, তখন তার শক্তি এতটাই কম থাকে আমরা টের পাই না। তাহলে দেখুন, সৃষ্টিকর্তা আমাদেরকে দুইটা রক্ষা কবচ দিয়ে দিছে, এক চুম্বকীয় ক্ষেত্রের প্রভাব, আর হচ্ছে কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল তার শক্তিকে কমিয়ে দেয়, কারণ কি সংঘর্ষে লিপ্ত হয় বা সংঘর্ষে লিপ্ত করে, আর চুম্বকীয় ক্ষেত্র তার দিকটাকে পরিবর্তন করে দেয়। এই কারণেই কসমিক রে, দেখেন এই যে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের আগ পর্যন্ত একটা অংশ, আর বায়ুমণ্ডলের পর থেকে যে ভেঙে গেল ভূপৃষ্ঠ পর্যন্ত হচ্ছে আরেকটা অংশ। এই কারণেই বইয়ের মধ্যে লেখা থাকে কসমিক রে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কসমিক রে, সেকেন্ডারি কসমিক রে। তাহলে প্রাইমারি কসমিক রে হচ্ছে অসীম দূরত্ব থেকে পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত, আর সেকেন্ডারি কসমিক রে হচ্ছে
পৃথিবীর বায়ুমণ্ডল থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত। তাহলে এইখানে কোনো বিভাজন হয়নি, কিন্তু এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে, বিভাজন হয়েছে। তাহলে এখানে শক্তিটা কি বেশি এবং বলা যায় ক্ষতিকর, আর এখানে যখন বিভাজিত হলো তাহলে শক্তিটা কি কম। তাহলে এটা হচ্ছে বিভাজিত অংশ, এটা হচ্ছে কি অবিভাজিত অংশ। এটাকে আমরা বলছি প্রাইমারি, এটাকে বলছি কি সেকেন্ডারি। তাহলে দেখুন এই যে কসমিক রে, এই কসমিক রে সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল কিনা প্লিজ একটু জানাবেন। প্লিজ একটু জানাবেন যে আসলে কতটুকু বা বুঝতে পারলেন এই জিনিসটা, কতটুকু বুঝতে পারলেন। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কসমিক রে দুই ধরনের, প্রাইমারি, সেকেন্ডারি। এটা হচ্ছে অবিভাজিত অংশ, এটা হচ্ছে বিভাজিত, এটা হচ্ছে শক্তি বেশি। যখনই সংঘর্ষে লিখতে হবে শক্তিটা কি হয়ে যাবে, কমে যাবে, শক্তিটা কম। এবং এটার বিস্তৃতি হচ্ছে অসীম থেকে বায়ুমণ্ডল পর্যন্ত, এবং বলতে পারি এটা হচ্ছে ক্ষতিকর, ঠিক কিনা। আর এটার বিস্তৃতিটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে পৃষ্ঠ পর্যন্ত, ভূপৃষ্ঠ পর্যন্ত, এবং এটা ক্ষতিকর নয়, কারণ যে শক্তি থাকে ওটা খুবই সামান্য। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস এবং কসমিক রে নিয়ে। এখান থেকে যে প্রশ্নটা করেছিল, তাহলে ওই যে বিজ্ঞানী হেস নোবেল প্রাইজ পেয়েছিলেন এটার উপর গবেষণা করে 1936 সালে। আর 1938 সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন জর্জ ল্যামেটর, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরির জন্য। তাহলে প্লিজ একটু জানাবেন আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। যদিও আস্তে আস্তে লোকবল সংখ্যা কমে গিয়েছে, প্লিজ একটু জানাবেন আপনাদের কাছে আজকের যে পড়াটা সেটা কতটুকু ক্লিয়ার হলো বা বুঝতে পেরেছেন কিনা, আজকে কিছু নতুন দিতে পারলাম কিনা আপনাদেরকে। হয় এগুলো সবই জানেন, কারণ প্রিলি টপিকের পড়া তো হয়তো অনেকেই পড়েছেন, হ্যাঁ অনেকেই পড়েছেন, জানেন। আমি জাস্ট একটু উপস্থাপন করলাম যে মানে বুঝতে পারেন কিনা, বা মানে কিভাবে তথ্যগুলো কানেক্ট করে পড়বেন সেই জিনিসটা আর কি একটু চেষ্টা করলাম। প্লিজ একটু জানাবেন যে আসলে কতটুকু বুঝতে পারলেন একটু। আপনাদের মতামত একটু জানাবেন। আর আমরা তো একটা কোর্স মানে প্ল্যান দিয়েছি, 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এখানে প্রিলি এবং রিটেন দুটোরই ক্লাস করানো হবে আসলে, এবং আশা রাখি 115 মার্কস আমাদের পূরণ হয়ে যাবে এবং ডিটেলসে করানো হবে আসলে। আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো প্লিজ। আমি একটু আপনাদের কমেন্টসগুলো দেখি, ঠিক আছে। জুনায়েদ আহমেদ তিনি বলেছেন যে খুব ভালো লাগলো। বাকিরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার বুঝেছি, ধন্যবাদ। প্রাণবন্ত ক্লাস খুব ভালো লেগেছে, ভালো আলহামদুলিল্লাহ। HM তাজুল ইসলাম, জামাল শাহিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার বুঝেছে। আফরোজা বুঝেছি স্যার, অনেক ভালো লেগেছে। রেজা হাসান খুব ভালো লাগলো স্যার। যাক আলহামদুলিল্লাহ, যে আসলে আপনারা বুঝলে এবং পারলে আমার ভালো লাগবে বিষয়টা আসলে। স্যার অলওয়েজ ভালো ক্লাস, আপনি ধন্যবাদ। মাহিদুল ইসলাম ভালো লেগেছে স্যার। রাজু আহমেদ আলহামদুলিল্লাহ স্যার বুঝেছি। শিকদার কামরুজ্জামান, তানভীর তারেক, জি স্যার অনেক ভালো বুঝেছেন, ধন্যবাদ। আসলে চেষ্টা থাকে আসলে, তারপরও ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, মানে ভুল হতে পারে, সেগুলো আলোচনা করলে আপনারা আমাদের সংশোধন হয়ে যাবে। SM আকাশ
গুড ক্লাস। জি, ধন্যবাদ। যাক, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের কাছে ভালো লেগেছে, এটাই অনেক। আসলে আমাদের রুটিন যেহেতু দেওয়া হয়েছে, সেই রুটিন অনুযায়ী মানে ক্লাসগুলো হবে, ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে, এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। তবে আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন আমাদের পেইড কোর্সে, যদি না হন তাহলে কাউকে সাজেস্ট করবেন, আশা রাখি তারা ভালো কিছু পাবে। হ্যাঁ, একদম মানে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা রাখি তারা ভালো কিছু পাবে। আর অবশ্যই সবসময় মতামত জানাবেন, এটা আমাদের জন্য এক ধরনের অনুপ্রেরণা রাখে। তাহলে আজকে তাহলে বিদায় নেই নাকি? বিদায় নেই। আপনারা তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার। তো ইনশাল্লাহ আমরা আবার বুধবার দিন আমরা ক্লাস করব। তাহলে সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম। আর জানাবেন আপনাদের ক্লাস কেমন লাগে, ফিডব্যাক জানাবেন। আচ্ছা, কোর্সের ক্লাসগুলো শেষ হতে আমরা প্রিলি পরীক্ষার চেষ্টা করব 1.5 মাস আগে শেষ করে দিতে। প্রিলি পরীক্ষার 1.5 মাস আগে, ঠিক আছে? 1.5 মাস আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বাট প্রিলির আগেই শেষ হয়ে যাবে, কথা দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।